আজকে আমাদের বোটানির দ্বিতীয় অধ্যায় আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা জানি কোষ বিভাজন তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। ঠিক আছে, আমাদের উচ্চ শ্রেণীর জীবে সাধারণত দুইটা হয়, মাইটোসিস এবং মিওসিস। আমাদের উচ্চ শ্রেণীর জীবে সাধারণত দুইটা হয়, মাইটোসিস এবং মিওসিস। কিন্তু নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় সাধারণত এককোষী জীব, ইস্ট, এমিবা এসব প্রাণীতে। তবে ইস্ট এমিবা ছাড়াও আমাদের ব্যাকটেরিয়ার যে দ্বিবিভাজন রয়েছে সেটাও মূলত এক প্রকার হ্যামাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, হ্যামাইটোসিস কোষ বিভাজন খুবই সরল প্রকৃতির। এখানে কোষ কোনো জটিল বা মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষে বিভক্ত হয়ে যাবে। কোনো জটিল এবং মাধ্যমিক পর্যায় ছাড়াই হ্যামাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ সরাসরি দুইটা কোষে বিভক্ত হয়ে যাবে। ওকে, এছাড়া উন্নত শ্রেণীর জীবে, আমাদের প্রকৃত কোষে জীবে সাধারণত মাইটোসিস কোষ বিভাজন হয়। মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার এবং সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস একবার, সাইটোপ্লাজম এবং ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। ফলে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা বরাবরই সমান হয়। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, আর বাকিটা সাইটোপ্লাজম বিভাজন বা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজম বিভাজনকে বলবো সাইটোকাইনেসিস। এই নিউক্লিয়াসের বিভাজন প্রথম দেখতে পান শ্লাইকেন নামক একজন বিজ্ঞানী। উনি এটাকে ক্যারিওকাইনেসিস নামে অভিহিত করেন। তবে কোষ বিভাজনের জনক ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, ওকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন সাধারণত উন্নত শ্রেণীর জীবে হয়। এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই সমান সংখ্যকবার বিভাজিত হয়। ফলে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমতা রক্ষা হয়। একটা কোষ যখন মাইটোসিস বিভাজনে যায়, তার দুইটা পর্যায় আছে, একটা নিউক্লিয়াসের বিভাজন, একটা সাইটোপ্লাজম বিভাজন। তবে একটা কোষ মাইটোসিস কোষ বিভাজনে যাওয়ার আগে তার কিছু প্রস্তুতিমূলক দশা সম্পন্ন করতে হয়। আচ্ছা, তাহলে এই প্রস্তুতিমূলক দশাকে বলা হয় ইন্টারফেজ। মাইটোসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা ইন্টারফেজ আর বাকিটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এমফেজ। এটা হচ্ছে ইন্টারফেজ, বাকিটা মাইটোটিক ফেজ বা এমফেজ। ইন্টারফেজ হচ্ছে কোষের প্রস্তুতিমূলক দশা। ইন্টারফেজ মূলত কোষের প্রস্তুতিমূলক দশা। ঠিক আছে, অর্থাৎ একটা কোষ পরবর্তীতে বিভাজন হবে, বিভাজনের কিছু পূর্ব শর্ত আছে, সেই পূর্ব শর্তগুলো ইন্টারফেজ ধাপে অর্জিত হবে। আচ্ছা, এখন আমরা দেখব একটা কোষ যে বৃদ্ধি হবে, তারপর বিভাজন হবে, এরপর নতুন কোষ সৃষ্টি হবে, এই পুরো প্রসেসটাকে আমরা বলবো কোষচক্র। কোষচক্র কি জিনিস? একটা কোষের বৃদ্ধি, বিভাজন এবং পরবর্তীতে নতুন কোষ সৃষ্টি, অর্থাৎ একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষচক্র। কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন। আমাদের সাধারণত মানুষের ক্ষেত্রে কোষচক্রের সময়কাল 24 ঘন্টা। আর ইস্টের ক্ষেত্রে এই সময় 90 মিনিট। আর এই কোষচক্রের প্রবর্তক দুইজন বিজ্ঞানী, হাওয়ার্ড এবং পেলক। কোষচক্র প্রবর্তন করেন এবং মানুষের ক্ষেত্রে কোষচক্রের সময়কাল 24 ঘন্টা, যেখানে ইস্টের ক্ষেত্রে এই সময়কাল মাত্র 90 মিনিট। ওকে, আমরা যদি কোষচক্রকে আবার ভাগ করে দেখি, এই 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ইন্টারফেজ,
কোষ চক্রের দুইটা ধাপ, একটা ইন্টারফেজ, বাকিটা এমফেজ। ইন্টারফেজকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, G1 বা গ্যাপ 1, S বা সিনথেসিস এবং গ্যাপ 2, আর আছে মাইটোটিক ফেজ। টোটাল কোষ চক্রের প্রায় 90 থেকে 95% সময় ইন্টারফেজ ধাপে ব্যয় হয়, অর্থাৎ প্রস্তুতিমূলক দশায়। আর বাকি 5 to 10% সময় ব্যয় হবে এমফেজ দশা, অর্থাৎ মাইটোটিক ফেজ দশায়। এই 90 to 95 কে আমরা যদি ভাগ করি, G1 দশায় সময় ব্যয় হবে 30 থেকে 40% সময়, S এ ব্যয় হবে 30 থেকে 50%, আর গ্যাপ 2 তে ব্যয় হবে বাকি 10 থেকে 20% সময়, আর বাকি 5 থেকে 10% সময় ব্যয় হবে মাইটোটিক ফেজে। তাহলে একটা কোষ পরবর্তীতে বিভাজিত হবে কিনা সেই ডিসিশনটা নেওয়া হবে G1 উপপর্যায়ে, এটা কোষ পরবর্তীতে বিভাজন হবে কিনা। যেসব কোষ কখনোই বিভাজন হবে না তারা আজীবন G1 উপপর্যায়ে আটকে পড়বে। G1 পার হলে দেন S, তারপর G2, এরপরে কোষগুলো মাইটোটিক ফেজে প্রবেশ করবে, অর্থাৎ কোষটা বিভাজিত হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হবে G1 উপপর্যায়ে। আচ্ছা, আর আমাদের যে কোষ চক্র যে চলে, একটা কোষের রিপিটেড বিভাজন, সেই কোষ চক্র নিয়ন্ত্রণ করে একটা জিন, একটা প্রোটিন, নাম হচ্ছে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটি কোষ চক্র নিয়ন্ত্রণ করে সিডিকে। ওকে, তাহলে এই গেল G1 ধাপ। G1 এর পর আছে S বা সিনথেসিস। সিনথেসিস শব্দের অর্থ সংশ্লেষণ। এই ধাপে মূলত ডিএনএ প্রতিলিপিত হয়। আমরা জানি একটা কোষ থেকে যখন দুইটা কোষ তৈরি হয় তখন ক্রোমোজোমগুলো সাথে সাথে বিভাজিত হয়। ক্রোমোজোম বিভাজিত হওয়া মানে তার মধ্যে থাকা ডিএনএ গুলো বিভাজিত হবে, অর্থাৎ ডিএনএ অণুর যে অনুলিপন বা রেপ্লিকেশন, এই ডিএনএ রেপ্লিকেশনটা সংগঠিত হয় এস ধাপে, যেটা মোট কোষ চক্রের 30 থেকে 50% সময় ব্যয়। ওকে, এরপর আসলে G2 বা গ্যাপ 2, বাকি 10 থেকে 20% সময় এখানে ব্যয় হয়, অর্থাৎ এটা মাইটোটিক ফেজে প্রবেশের পূর্ব ধাপ। G2 ধাপ হলো মাইটোসিস ফেজে প্রবেশের পূর্ব ধাপ। অনেক কোষ এখানে এসেও আটকা পড়তে পারে। এখানে MPF নামক একটা প্রোটিনের দরকার হয়, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। G2 ধাপ পার হলে মূলত কোষগুলো এমফেজ তথা মাইটোটিক ফেজে প্রবেশ করে। G1, S, G2 এই তিনটা মিলে আমাদের ইন্টারফেজ, এবং সাথে এমফেজ সহ মিলে আমাদের টোটাল কোষ চক্র। ওকে, এরপর যদি আমরা আসি মাইটোসিস বা এমফেজ, এখানে মোট কোষ চক্রের মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয়। মানুষের দেহে কোষ চক্রের সময়কাল 24 ঘন্টা, সেই হিসেবে মাইটোসিস ফেজ বা এমফেজে ব্যয় হয় মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় এখানে ব্যয় হয়। ওকে, তো মাইটোসিস কোষ বিভাজন, এটা আমরা বলি ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিসকে আমরা বলবো ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। কেন? কারণ এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার করে বিভাজিত হয়, ফলে মাতৃকোষ এবং অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়। ওকে, তাহলে মাইটোসিসকে 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষ যখনই তৈরি হবে, অর্থাৎ অপত্যকোষ তৈরি হবে, এই সবাইকে এই 5টা ধাপ পার করে আসতে হবে। ওকে, তাহলে আমরা জানি প্রোফেজ ধাপে কি ঘটবে। প্রোফেজ হচ্ছে কি মাইটোসিসের প্রথম ধাপ, এবং এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী একটা ধাপ, দীর্ঘস্থায়ী, এটা মাইটোসিসের দীর্ঘস্থায়ী একটা পর্যায়। এই পর্যায়ে প্রতিটি কোষের যে ক্রোমোজোমগুলোর এখানে নাম থাকে ক্রোমাটিন, এবং এগুলো খালি চোখে দৃষ্টিগোচর হয় না। পরবর্তীতে ক্রোমোজোমের জলবিয়োজন শুরু হবে। জলবিয়োজন শুরু হলে এরা ধীরে ধীরে খাটো এবং মোটা হতে শুরু করবে, এবং তাদেরকে মাইক্রোস্কোপে দেখা যাবে। ক্রোমোজোমের জলবিয়োজন ঘটে, ফলে তারা ক্রমাগত সংকুচিত হয়ে খাটো এবং মোটা হবে, এবং তাদেরকে মাইক্রোস্কোপে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, এই পর্যায়ের শেষের দিকে আমাদের ক্রোমোজোমগুলো লম্বালম্বি দুইটা ভাগে বিভক্ত হবে। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হবে। সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত। লম্বালম্বি দুভাগে বিভক্ত, সেন্ট্রোমিয়ার ব্যতীত। সেন্ট্রোমিয়ার যতক্ষণ না বিভাজন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের নাম ক্রোমোজোম দিতে পারবো না। সেন্ট্রোমিয়ার ব্যতীত যখন লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়
তখন এদের নাম হয় ক্রোমাটিড। আমরা তাদের নাম দিব অপত্য ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে অপত্য ক্রোমাটিড সৃষ্টি করে। তাহলে প্রোফেজ ধাপে কি কি হয়? জলবীজন ঘটে, ক্রোমোজোমগুলো ক্রোমাটিড হয়। এটা মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় এবং এই ধাপের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হওয়া শুরু হয়। আমাদের মাইটোসিসের দ্বিতীয় ধাপ প্রোমেটাফেজ। প্রোফেজ ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, তবে প্রোমেটাফেজ সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ। প্রোমেটাফেজ, তাহলে প্রোমেটাফেজে কি ঘটবে? এটা হচ্ছে স্বল্পস্থায়ী দশা। স্বল্পস্থায়ী দশা এই পর্যায়ে আমাদের নিউক্লিয়াসের এনভেলপ এবং নিউক্লিওলাস ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে এবং একসময় বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হওয়া শেষ, প্রোমেটাফেজ ধাপও শেষ। অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের বিলুপ্তির সাথে সাথে প্রোমেটাফেজ দশা শেষ হবে। এটা খুবই স্বল্পস্থায়ী একটা দশা। এবং ক্রোমোজোমের প্রোফেজ পর্যায়ে যেটা শুরু হয়েছিল, ক্রোমোজোমগুলো ধীরে ধীরে খাটো এবং মোটা হতে শুরু করেছিল, সেটা প্রোমেটাফেজ ধাপেও চলতে থাকবে। পরে আমাদের মাইটোসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ মেটাফেজ। মেটাফেজ বা মধ্য পর্যায়। এই পর্যায়ে ক্রোমোজোমের খাটো মোটা হওয়া, এই জিনিসটাকে বলা হয় কয়েলিং এবং সুপার কয়েলিং। ফলে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হবে। এই ধাপে সর্বাধিক খাটো এবং মোটা হবে। খাটো ও মোটা ক্রোমোজোম দেখার জন্য সবচেয়ে বেস্ট ধাপ হলো মেটাফেজ। ক্রোমোজোম দেখার জন্য, কারণ এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হবে এবং সবগুলো ক্রোমোজোমই বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। বিষুবীয় অর্থাৎ মধ্যখানে এসে অবস্থান করে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। সমস্ত ক্রোমোজোমই বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের কোনো অস্তিত্ব থাকে না। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন প্রোমেটাফেজ ধাপে শেষ। অর্থাৎ নিউক্লিয়াসের এবং নিউক্লিওলাসের বিলুপ্তি কোন ধাপে ঘটে? প্রোমেটাফেজ ধাপে। আর বিলুপ্ত থাকে বললে কোন ধাপ হবে? মেটাফেজ। মেটাফেজে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে, আর বিলুপ্তি শেষ হবে প্রোমেটাফেজে। তারপর মেটাফেজ ধাপ শুরু। ওকে, তাহলে এখানে সর্বাধিক খাটো এবং মোটা হয় এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। এই পর্যায়ে শেষের দিকে আমাদের প্রোফেজ ধাপে তৈরি হওয়া অপত্য ক্রোমাটিড ছিল, সেই ক্রোমাটিডগুলোর সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হবে। অর্থাৎ এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার সাথে সাথে অ্যানাফেজ ধাপ শুরু হয়। অর্থাৎ এই পর্যায়ে শেষ হবে কখন? সেন্ট্রোমিয়ারের বিভাজন যখনই শেষ, তখনই মেটাফেজ ধাপ শেষ। ওকে, মেটাফেজ ধাপ শেষ হলেই অ্যানাফেজ ধাপ শুরু হয়। সেন্ট্রোমিয়ারে যখন বিভাজন হয় তখন তারা আর অপত্য ক্রোমাটিড থাকবে না, তারা হয়ে যাবে অপত্য ক্রোমোজোম। অর্থাৎ প্রথমে প্রোফেজ ধাপে ছিল একটা ক্রোমোজোম এবং সেখানে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। তখন এটার নাম ছিল ক্রোমাটিড। ক্রোমাটিড। পরবর্তীতে সেন্ট্রোমিয়ারের বিভাজনের ফলে দুইটা নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়। কেমন? ওকে, তাহলে যতটা সেন্ট্রোমিয়ার ততটা ক্রোমোজোম। এখানে একটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোম, এখানে একটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোম। এখানে কিন্তু দুইটা ক্রোমোজোম সৃষ্টি হয়নি, পরবর্তী ধাপে দুইটা ক্রোমোজোম সৃষ্টি হয়েছে। এদের নাম তখন ক্রোমাটিড। ওকে, তাহলে অ্যানাফেজ ধাপ এসে যখনই সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হবে তখনই ক্রোমাটিডগুলো অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে। ক্রোমোজোম সৃষ্টি করে। মেটাফেজ ধাপে ক্রোমোজোমের অবস্থান ছিল বিষুবীয় অঞ্চলে। অ্যানাফেজ ধাপে এই ক্রোমোজোমগুলো ধীরে ধীরে মেরুমুখী চলন শুরু করবে। মেরুর দিকে যাওয়ার সময় এদের সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো অনুগামী অর্থাৎ পশ্চাৎগামী থাকে। সেন্ট্রোমিয়ার থাকে সম্মুখ দিকে, বাহুগুলো পশ্চাৎ দিকে। তো যারা উত্তর মেরুর দিকে যায় তাদের সেন্ট্রোমিয়ার তো উত্তর দিকে থাকবে এবং বাহু দুই পিছন দিকে থাকবে। যাওয়ার সময় তারা বিভিন্ন শেপ ধারণ করে, কেউ ভি, কেউ এল আকৃতির, কেউ জে আকৃতি এবং কেউ আই আকৃতি ধারণ করে। ভি মানে হচ্ছে মেটাসেন্ট্রিক মধ্যকেন্দ্রিক, সাব মেটাসেন্ট্রিক উপমধ্যকেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক এবং
টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক এই ধরনের শেপ ধারণ করে এবং তাদের মেরুমুখী চলন শুরু হয়। একসময় ক্রোমোজোমগুলো মেরুতে গিয়ে পৌঁছায়, মেরুতে গিয়ে পৌঁছানো মাত্রই অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। তাহলে প্রোফেজ ধাপের সমাপ্তি কখন ঘটবে? প্রোফেজ ধাপের সমাপ্তি ঘটবে নিউক্লিয়াসের এনভেলপ এবং নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু হবে। প্রোমেটাফেজ ধাপ, বিলুপ্তি শেষ, প্রোমেটাফেজ ধাপ শেষ, সেন্ট্রোমিয়ারের বিভাজন শেষ, মেটাফেজ ধাপ শেষ। ক্রোমোজোমগুলো বিষুবী অঞ্চলে পৌঁছাবে, অ্যানাফেজ ধাপ শেষ। তাহলে আমাদের বাকি থাকলো শুধুমাত্র টেলোফেজ ধাপ। তাহলে আমাদের বাকি আছে শুধুমাত্র টেলোফেজ ধাপ। তাহলে টেলোফেজ ধাপে কি হয়? ক্রোমোজোম গুলো এখন বিষুবী অঞ্চলে পৌঁছে গেছে, কেউ মেরু অঞ্চলে, কেউ উত্তর মেরুতে এবং কেউ দক্ষিণ মেরুতে। ওকে, তাহলে প্রোফেজে যা যা ঘটতো টেলোফেজ ধাপে তার বিপরীত গুলো ঘটবে। প্রোফেজে ঘটতো জলবিয়োজন, টেলোফেজ ধাপে ঘটবে জলযোজন। জলযোজন জলযোজন ঘটবে। জলযোজন ঘটলে হবে কি? ক্রোমোজোম গুলো আবার অদৃশ্য হতে শুরু করবে। আচ্ছা, আর প্রোফেজ ধাপে ঘটতো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি। টেলোফেজ ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটবে। ওকে, তাহলে প্রোফেজের উল্টা ঘটনাগুলোই এখানে ঘটবে। এখানে জলযোজন ঘটবে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে। ফলে উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে আলাদাভাবে দুইটা কোষগুচ্ছ সৃষ্টি হবে, বাট তারা এখনো পরস্পর থেকে আলাদা হতে পারেনি। এখনো পর্যন্ত শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজনটাই হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা টেলোফেজ ধাপ শেষে দুইটা সম্পূর্ণ অপত্য কোষ পাবো, কিন্তু তারা এখনো পরস্পর থেকে পৃথক হতে পারেনি। ঠিক আছে, এই গেল আমাদের নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন শেষে এখন আরেকটা ধাপ বাকি আছে, সেটা হলো সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন।